আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে এসেছি প্রবাসী কল্যাণ ভবনে ছোট ভাইকে নিয়ে। একটা পরীক্ষা আছে, অপেক্ষা করছি। ভাগ্য আসলে কি বলবো, সহায় হচ্ছে না। আল্লাহ পাক হয়তো আমাদের উপর সন্তুষ্ট না। আমরা চাচা তো যেটা তো ভাই দিয়ে টোটাল 10টা ভাই, 10টা ভাইয়ের মধ্যে 8টি ভাই প্রতিষ্ঠিত। শুধু আমরা 2 ভাই পিছনে পড়ে আছি। ওরা বেশি দূর লেখাপড়া করেনি, যার কারণে ওরা আগে থেকেই টাকা পয়সার পিছনে ছোটাছুটি করছে ছোট থেকেই, যার কারণে ওরা টাকা পয়সার মালিক হয়েছে, আমরা হতে পারিনি। সর্বশেষ আমার ভাইটি, মানে এটা ভাগ্যের কথা বলছি, 2022 সালে আমার ভাই দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্যে অ্যাপ্লাই করছিল, লটারিতে নাম উঠছে, পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করছে, মেডিকেল করছে, মানে এক কথা রোস্টার হয়ে গেছে, শুধু ইস্যুর অপেক্ষায় ছিল। কিন্তু ওনাদের একটা রোস্টারে 2 বছরের মেয়াদ থাকে, 2 বছর পার হওয়ার পরে ইস্যু হয়নি। ওর সাথে বা ওর 1 সপ্তাহ আগে পরীক্ষা দিয়ে অনেকেই চলে গেছে। আমার বাড়ির পাশেই আমার এক মামাতো ভাই চলে গেছে। তো এইটা হলো ভাগ্য, আল্লাহ সহায় হয়নি, ভাগ্য সহায় হয়নি, যার কারণে যেতে পারেনি। আমার বিষয়টা অনেকেই বংশের মধ্যে আমি একাই রাজনীতির মধ্যে জড়িত, যার কারণে রাজনীতিতে নেমেছি, যার কারণে টাকা পয়সার মালিক হতে পারিনি। কিন্তু অনেকেই এরকম আমার এই 40 বছর বয়সের জীবনে এরকমটা দেখিনি। আমিও ইউনিয়ন পরিষদের মেম্বার হলাম, সরকারও পতন হলো। সরকারি দলকে সমর্থন করার কারণে আমিও ইউনিয়ন পরিষদে যেতে পারলাম না, এখন এলাকার বাইরে থাকতে হচ্ছে। তাই বলে কোনো মামলা মোকদ্দমা হয়নি। আমার যাদেরকে আগলে ঢেকে রাখতাম সেই ভাইয়েরা আমাকে ম্যান্ডেট দিয়েছিল আমি ইউনিয়ন পরিষদে যেতে পারবো না বা হাটে বাজারে ওঠা বসা করতে পারবো না, এক কথায় গৃহবন্দী হয়ে থাকতে হবে। তো এইভাবে তো আর একটা মানুষ থাকতে পারে না, তাই না? চলে আসি। অনেকগুলো, একটা মানুষ একটা পদে থাকলে রাজনৈতিকভাবে অনেকগুলো কাজ হাতে নেওয়া থাকে, যে কাজগুলো আমি আর সারতে পারলাম না, যার কারণে অনেকেই যারা ভিলেজ পলিটিক্স করে নাকি, এরা অনেকেই নেগেটিভলি চিন্তাভাবনা নিয়ে বসে আছে আমার বিরুদ্ধে। সেটা থাক, যাই হোক, আমি শূন্য পকেটে যখন ঢাকায় আসি, আসার পরে একটা বছর অমানবিক কষ্টে থাকতে হয়েছে আমাকে। পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আছে, কারো কাছে আশ্রয় পাইনি। তো আল্লাহ তো কোনো না কোনো ব্যবস্থা করে রাখেন, তাই না? এক ভাইয়ের মাধ্যমে একটা জায়গায় সিকিউরিটি গার্ডের চাকরি পাই। তো সেটা নিয়েই 6 মাস চাকরি করছিলাম। এই সিকিউরিটি গার্ডের চাকরির মাঝখানে আমার ডায়াবেটিস আছে, রাত জাগাটা একদম অসম্ভব ব্যাপার। আমি রাত জাগতে পারছিলাম না।
বা কষ্ট করে করলেও শরীর অসুস্থ হয়ে যাচ্ছিল। যে টাকা বেতন পেতাম তা চিকিৎসার পিছনেই চলে যেত। আমার বউ বাচ্চাকে দিতে পারতাম না। একটা আঘাত আমার ওই সময়কার মনে আছে। আমার লক্ষ্য করলেই দেখবেন এই পাশে এবং এই পাশের পার্থক্যটা অনেকটা পার্থক্য আছে। এই পাশে দেখলে মনে হয় বয়স কম, এই পাশে দেখলে মনে হয় বয়স কম। এই পাশের মাড়ির একটা দাঁত প্রচণ্ড ব্যথা হচ্ছিল। যার দাঁতের ব্যথা উঠছে সেই জানে কি পরিমাণ যন্ত্রণা হয় দাঁতের। তো আমি প্রচণ্ড দাঁতের ব্যথা নিয়ে কাতরাচ্ছিলাম। আমার কাছে চিকিৎসা করার মতো টাকা ছিল না। তো পলিটিক্যালি যাদের সাথে সম্পর্ক, আমি এক ভাইকে বললাম যে ভাই SMS দিলাম যে আমার 1000 খান টাকা দেন, আমার দাঁতের চিকিৎসা করবো, দাঁত উঠাবো। তো উনি SMS-এ কোনো রিপ্লাই দিলেন না। তো কথাটা মানে লজ্জা শরম ভেঙেই বাঁচতে হবে। তো লজ্জা শরম ভেঙেই যার সাথে কোনো দিন কথা বলিনি, পলিটিক্যালভাবে যাকে অপছন্দ করতাম, সেই লোকগুলোই আমার পাশে এসে দাঁড়িয়েছে। ইমরান সোনা সাহেব, উনি কথাটা শোনার পরে লোক মারফত আমার কাছে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। সে টাকা নিয়ে আমি দাঁতটা উঠালাম, চিকিৎসা করলাম। ওনাকে আমি এখন পর্যন্ত ফোন দিয়ে ধন্যবাদটুকু জানাইনি। যাই হোক, সেটা অন্য বিষয়। তারপরে যখন ডিউটি করতেই থাকলাম, এইভাবে করতে করতে একটা টাইমে আমার ডান হাত ঝিঝি ধরা শুরু করলো। ঝিঝি ধরতে ধরতে একটা সময় এসে এই দিক দিয়ে পুরাটা এইভাবে এদিক দিয়ে পুরোটাই ঝিঝি ধরে অবেশ হয়ে যাওয়ার মতো হয়ে গেল। মানে এক কথায় আমি লাঠি ছাড়া হাঁটতে পারছিলাম। তো এই পর্যন্ত 10 দিন এইভাবে ছিলাম, মানে বেতন পাওয়া পর্যন্ত এই অবস্থাতেই ডিউটি করতে হয়েছে। এই 10 দিন পরে আমি বেতন পেলাম, ডাক্তারের কাছে দেখালাম। ডাক্তার এক কথা বলে দিল, আপনার আর একটা রাতও জাগা যাবে না, ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। তাছাড়া আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কিছু এক্সারসাইজ দিলেন, কিছু ওষুধ দিলেন। তো চাকরিটার সাথে সাথে বাদ দিলাম। বাদ দিয়ে কিছুদিন বসে থাকলাম। অমানবিক কষ্টের মধ্যে ছিলাম। তো একটা দিন যেখানে ছিলাম সেখানকার মানুষ বলে দিল যে আর কতদিন এভাবে তো আসলে রাখা যায় না, থাকাও যায় না। আমি জানি ঢাকা হচ্ছে নিষ্ঠুর। তারপরে চলে আসলাম। ওখান থেকে আমার পকেটে 100 টাকা ছিল। সেই 100 টাকা থেকে ছিলাম বাইপাইল। 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে আবদুল্লাপুর আসলাম। আবদুল্লাপুর থেকে হেঁটে দিয়াবাড়ি মেট্রো রেলে আসলাম, মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রোতে করে আগারগাঁও আসলাম। আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত কোথায় যাব আমি জানি না। শেষে ছাত্রলীগের জেলা সভাপতি ফরহাদ, ওকে ফোন দিলাম। ও বললো আমি শ্যামলীর দিকে আছি। তো আমি হাঁটতে হাঁটতে শ্যামলীর দিকে গেলাম। যাওয়ার পরে তার দেখা পেয়ে আমি মানে সে আমাকে দেখে আসলে আশ্চর্য হয়ে গেছিলো। এতগুলো হাঁটার পরে একটা মানুষ সুস্থ থাকতে পারে না।
আমাকে বসিয়ে আগে মুখ চোখে পানি দিয়ে পানি খাওয়ালো, তারপরে আমার কথাগুলো শুনে সে মোটামুটি একটা স্বস্তি তার কাছ থেকে পেলাম। সেখান থেকে এক ছোটো ভাইয়ের মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করে নিলাম। এর মাঝখানে আরও দুঃখের কষ্টের করুণ কাহিনী আছে, সেগুলো আসলে এই মুহূর্তে বলতে পারতেছি না, বললে চোখে পানি এসে যাবে। কথাগুলো মনেও করতে চাচ্ছি না, আবার মনে না করলে হয়ও না। তো যাই হোক, সেই আঘাতগুলো থেকে আমার একটা ওয়াদা ছিল, যে কোনো প্রকারে হোক আমাকে টাকার মানুষ হতে হবে। তো সেই লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে আমি আগাচ্ছিলাম। আল্লাহর রহমতে 2 মাসের মধ্যে আমার একটা অপরচুনিটি আসলো। সেখান থেকে আমি ঢাকার বুকে একটা দোকান ভাড়া দিই। যদিও জামানতের কিছু টাকা বাকি আছে, 2 মাস সময় নেওয়া হয়েছে। আমি অনলাইনে একটা পেজ খুলছি, পিওর ফুডস নামে। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে অনলাইন জগতে সে পেজটা একদম শীর্ষস্থানীয় পর্যায়ে নিয়ে যাব, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি। যে দোকানটা নিয়েছি সেটা জোন হবে, মূল জোন করব সেটাকে, আর বাকি শহরের 4-5টা পয়েন্টে এলাকা থেকে আমাদের বেকার ছেলেরা যারা আছে তাদেরকে এনে আমি আমার পণ্য বিক্রি করাবো আর কি। সেখানে তারও কর্মের ব্যবস্থা হলো, আমারও কর্মের ব্যবস্থা হলো। তো যথারীতি টাকা পয়সা দোকানে দিয়ে আমি একদম টাকা পয়সা ফুরায় গেছে, আমার হাতে কোনো টাকাই নাই। বাড়ি থেকে মা অনেক কান্নাকাটি করছিল, ঈদে যেতে পারছি না, মেয়েটা অনেক কান্নাকাটি করছিল। তো আসলে আমি কি বলবো, লাঞ্ছিত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেছিলাম, আর কারো কাছে টাকা পয়সা চাইবো না বা কারো দ্বারস্থ হব না, এরকম টাইপের একটা মনস্থির করেছিলাম। এর মধ্যেখানে বসে আছি, তারপরেও যাব না। তো হুট করে বিকাশে টাকা ঢুকলো, কোথা থেকে ঢুকলো আমি জানি না। পরবর্তীতে একটা ফোন আসলো আশরাফুল ভুঁইয়ার কাছ থেকে, মানে আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাতেন ভুঁইয়া সাহেবের ছেলে আশরাফুল ভুঁইয়া। ওর কাছ থেকে ফোন আসলো, বললো ভাই টাকা ঢুকছে। আমি বললাম যে ভাই ঢুকছে, তো টাকা কেন দিলেন? বলে ভাই সবাই তো কষ্টে আছে, আমারও তো সেরকম সাধ্য নাই, তো সাধ্য অনুযায়ী যেটুকু পারি পাশে দাঁড়ালাম। ভাইয়ের তরফ থেকে এটা ঈদের একটা গিফট, আপনি এটা গ্রহণ করেন। তো ওই সময় টাকাটা আমার কাছে আশীর্বাদ হিসাবে আসলো আর কি। এই মানুষগুলোর উপকার আমি কোনো সময় ভুলবো না। আমার একটা নীতি আছে, আমার যে উপকার করে আমি সারা জীবন তার অধীনস্থ হয়ে থাকি। অধীনস্থ বললে ভুল হবে, তার প্রতি কৃতজ্ঞ থাকি। অধীনস্থ বিষয়টা আলাদা। তো এই উপকারগুলো কোনো দিন ভুলব না। তো একটা বিষয় হচ্ছে, মানুষের জীবনে আঘাত যদি না আসে তাহলে মানুষ শিখতে পারবে না, উন্নতি করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো কাজে লেগে থাকতে হবে, ভেতরে পণ থাকতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। যে আমার এই দুর্গতি, এত পরিমাণ দুর্গতি গিয়েছে, তারপরেও
অনেক দুর্গতির পরে আল্লাহ কিন্তু আমার মুখ তুলে তাকিয়েছে। আজকে অনেকেই আছে, ধন সম্পদের মালিকও আছে, কিন্তু আমার টাইপের কর্মী যারা আছে, আমার টাইপের লোকজন যারা আছে, এদের খোঁজ নিয়ে দেখেন অনেকেরই এই জায়গাটা নাই। আমি একটা দোকান নিয়েছি, দোকানটা সিকিউরিটি দিতে হয়েছে। ঢাকা শহরের দোকানে সিকিউরিটি অনেক টাকা, যদিও পরিমাণটা বলবো না। আমি যে পদক্ষেপগুলো নিয়েছি, আল্লাহ যদি সহায় থাকে, আপনাদের যদি দোয়া থাকে, তাহলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। বিশুদ্ধ আমার সেই মানে পেস্টটাতে বিশুদ্ধ আর কি, একদম ফ্রেশ ফুডগুলো সাপ্লাই দিব। সেটা ফিজিক্যালি দিব, অনলাইনে দিব, দুই রকমভাবেই দিব। ব্যবসার পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আগাবো। পরবর্তীতে আমি আর একটা চিন্তাভাবনা আছে, সেটা হলো ছোটোখাটো একটা কারখানা তৈরি করার। কারখানাটা হলো এইটা আপনারা সবাই একটু আমাকে পরামর্শ দেবেন, ঠিক হবে কি না, বা করা উচিত হবে না, ঠকবো কি না। একটা ডিটারজেন্ট তৈরির কারখানা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। সেটা হয়তো 1 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করব। যদি নাকি অন্য কিছু করব, যদি এইটা ভুল সিদ্ধান্ত হয়, একটু সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। আর যারা হতাশায় ভুগছেন, আমি তাদেরকে বলবো, আপনাদের চাকরি বাকরি করার দরকার নেই। আপনি 10-20 হাজার টাকা জোগাড় করেন, গার্মেন্টসের কিছু অ্যাক্সেসরিজ কিনেন, অনলাইনে একটা পেজ খুলেন, ফিজিক্যালি কোনো রাস্তায় বসে যান, দিনে 2টা বিক্রি হোক, আপনার খরচ চলে আসবে। তো এইটাই একসময় ধরে রাখতে অনেক দূরে আগানো সম্ভব হবে আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাকে পরামর্শ দিবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।